যারা অনলাইন ভিডিও ক্লাস দেখছো সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে 2021 সালের যারা পরীক্ষার্থী রয়েছে এসএসসি তাদের ফিনান্স ব্যাংকিং বিষয়ে পঞ্চম অ্যাসাইনমেন্ট বা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় নিয়ে আলোচনা। তো প্রথমে তোমরা নির্দেশনাগুলো দেখো। অর্থায়নের ধারণা, সরকারি ও ব্যবসা অর্থায়ন প্রক্রিয়া, সরকারি অর্থায়ন ও ব্যবসা অর্থায়নের উৎস, সরকারি অর্থায়ন ও ব্যবসা অর্থায়নের ব্যয়ের খাত, চারটি বিষয়ে আলোচনা করা হয়েছে। তো চারটি বিষয়ের মধ্যে প্রথমে আসি অর্থায়নের ধারণা। অর্থায়ন কি? আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি অর্থ আনায়ন মানে অর্থায়নটাকে যদি ভাঙি তাহলে কি হবে? অর্থ আনয়ন। এই শব্দটা অনেক আগে ব্যবহার করা হতো। সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসারতা দেখা দেয়। এর ফলে এই অর্থ আনয়ন শব্দটি আর একই জায়গায় থাকে না। এক কথায় অর্থায়নটা যে আমরা বুঝিয়েছি অর্থ আনয়ন তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায়, অনেক উন্নত হয় ব্যবসা ক্ষেত্র। সেক্ষেত্রে অর্থায়ন বলতে বোঝায় কোনো একটি জায়গা থেকে অর্থ সংগ্রহ করা, সংগৃহীত অর্থ কিভাবে কোথায় ব্যয় করলে সর্বাধিক মুনাফা অর্জন হবে বা সর্বাঙ্গীন মঙ্গল হবে তা নির্ধারণ করাকেই অর্থায়ন বলা হয়। মানে যদি আমরা সংজ্ঞাটি সাজিয়ে লিখি, কোনো জায়গা থেকে অর্থ সংগ্রহ এবং সংগৃহীত অর্থ কোথায় কিভাবে ব্যয় করলে সর্বাধিক মুনাফা অর্জিত হবে বা সর্বাঙ্গীন মঙ্গল হবে তা নির্ণয় বা নির্ধারণ করাই হলো নির্ধারণ করাকে অর্থায়ন বলে। তাহলে কি দেখলে যে কোনো একটি জায়গা থেকে আমরা অর্থ সংগ্রহ করব এবং সংগৃহীত অর্থ কোথায় কিভাবে ব্যয় করলে সর্বাধিক মুনাফা অর্জিত হবে বা সর্বাঙ্গীন মঙ্গল হবে তা নির্ধারণ করাকে অর্থায়ন বলে। আমরা প্রাথমিক অবস্থায় যখন অর্থায়ন বুঝতাম কি অর্থ আনয়ন বা অর্থ নিয়ে আসা বা অর্থ সংগ্রহ করা, কিন্তু বর্তমান অর্থায়ন বলতে বা ব্যবসায়ের ভাষায় যে অর্থায়ন সেটি হলো কি নিয়ে আসা অর্থটা ব্যয় করা এবং ব্যয় কোথায় ব্যয় করলে সর্বাধিক মঙ্গল হবে বা বেশি মুনাফা অর্জিত হবে তা নির্ধারণ করা হচ্ছে অর্থায়ন। আমরা সাধারণত যে কোনো কাজের জন্য অর্থ ব্যয় করি, অর্থ ছাড়া কোনো কাজ করা সম্ভব হয় না। তো আসলে আমরা এই অর্থটা কোথা থেকে সংগ্রহ করব এটা একটি বিষয়, কোথায় বিনিয়োগ করব সেটি একটি বিষয়। আমরা এই সংগৃহীত অর্থটা বিভিন্ন জায়গায় ব্যয় করতে পারি। এটি নির্ধারণ করা হয় অর্থায়নের স্বরূপের ওপর, আসলে কোন জায়গায় অর্থায়নটা করছি তার ওপর। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে একরকম, সরকারি, অব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, আন্তর্জাতিক অর্থায়ন, ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্থায়ন। আসলে অর্থায়নগুলো অবস্থান ভেদে তার কিছু বৈশিষ্ট্য পরিবর্তন করে। তো এখানে আশা করি তোমরা অর্থায়ন বুঝতে পেরেছ। এরপর আসি সরকারি ও ব্যবসা অর্থায়ন প্রক্রিয়া। আচ্ছা, সরকারি বা ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়াটা কি? প্রথমে আমাদের জানা দরকার যে সরকারি অর্থায়ন কি এবং ব্যবসায় অর্থায়ন কি। সরকারি অর্থায়ন হচ্ছে সরকার বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে এবং সংগৃহীত অর্থ জনকল্যাণের উদ্দেশ্যে ব্যয় করে। এক কথায় সরকারি অর্থায়নের প্রধান লক্ষ্য বা বৈশিষ্ট্য হলো যে এটি কী হয়, জনকল্যাণের উদ্দেশ্যে ব্যয় করা হয়। আচ্ছা, সরকারি অর্থায়ন প্রথমে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়। একটি দেশ পরিচালনার জন্য কি করা হয় যে কত পরিমাণ অর্থ যাবে সেটি একটি সংখ্যাত্মক প্রকাশ করা হয়, যেটাকে বাজেট বলা হয়।
মানে কি পরিমাণ অর্থ লাগবে এই তথ্যটাকে সংখ্যাত্মক প্রকাশ করা হলে তাকে বলা হয় বাজেট। বাংলাদেশে প্রতি বছর জুলাই টু জুন কি হয়, একটি আর্থিক বাজেট হয়। প্রথমে একটি দেশের রাস্তাঘাট, সেতু, কালভার্ট, এরপর হচ্ছে বিভিন্ন রাস্তাঘাট, তারপর হলো কি অন্যান্য যে গরিব দুঃখীদের মধ্যে বিতরণ বা কৃষিক্ষেত্রে কী পরিমাণে ব্যয় হবে, সরকারি কর্মচারীদের বেতন ভাতা কত পরিমাণে যাবে, যাবতীয় বিষয়গুলো হিসাব করে একটি সংখ্যা দাঁড় করানো হয়। তো মনে করি যে 5,000 কোটি টাকা একটি দেশের জন্য প্রয়োজন। তো সরকার কি করে, প্রথমে ব্যয়ের খাতটা নির্ণয় করে, তারা দেখলো হিসাব করে একটা সম্ভাব্য সংখ্যা রেখা যে 5,000 কোটি টাকা দরকার হবে এক বছরে দেশ পরিচালনার জন্য। সেক্ষেত্রে সরকার তারপর আয়ের খাত খোঁজে, আগে ব্যয়ের খাত, তারপর খোঁজে আয়ের খাত। তো ব্যয়ের খাত এবং আয়ের খাত, তো আয়ের খাতগুলো সরকার বিভিন্নভাবে নির্ধারণ করে। সেটা হচ্ছে বাংলাদেশে কি হয়, যে সকল প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে তাদের মুনাফার অংশ কর হিসেবে বা ভ্যাট হিসেবে প্রদান করে সরকারকে। এছাড়া কর ভ্যাট বাদ দিয়ে আরও কিছু আছে, যারা কর্মচারী রয়েছেন তাদের আয়ের উপর এক নির্দিষ্ট পরিমাণে কর সরকারকে দিতে হয়। এরপর আছে শুল্ক, আছে রেমিটেন্স। এভাবে সরকার কি করে, বিভিন্নভাবে অর্থটা জনগণের কাছ থেকে সংগ্রহ করে। তো সরকারি অর্থায়ন তাহলে আমরা কি বুঝলাম, জনকল্যাণের উদ্দেশ্যে যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় সরকারি অর্থায়ন। এই অর্থায়নে আগে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়, তারপর আয়ের খাত নির্ধারণ করা হয়। এরপর আসি ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া। যখন কোনো ব্যবসায় লাভের আশায় বিনিয়োগ করা হয় তখন যে পরিমাণ অর্থের প্রয়োজন হয় সেই পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়, সেটা মেয়াদের ভিত্তিতে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী বা মধ্যমেয়াদীতে। তো ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। দুটির মধ্যে একটা বিষয় হলো কীরকম, সরকারি অর্থায়নটা হলো কি জনকল্যাণ, আর ব্যবসায় অর্থায়ন হচ্ছে মুনাফা অর্জন। মানে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, তারা মুনাফা অর্জন করবে, এটাই তাদের মূল লক্ষ্য। এই মুনাফা অর্জনের জন্য তারা বিভিন্ন জায়গার থেকে অর্থ সংগ্রহ করে এবং বিনিয়োগ করে, বিনিয়োগ থেকে একটা বড় ধরনের মুনাফা অর্জন করে। তো তাহলে যদি ব্যবসায় অর্থায়নের সংজ্ঞা দেওয়া যায় তাহলে আমরা কি লিখতে পারি, বিভিন্ন জায়গার থেকে অর্থ সংগ্রহ করে সংগৃহীত অর্থ কোথায় বা কিভাবে বিনিয়োগ করলে সর্বাধিক মুনাফা অর্জিত হবে, তাই হচ্ছে ব্যবসায় অর্থায়ন। ব্যবসায়ের বিভিন্ন ধরনের যে ব্যয়গুলো হয়, চলতি ব্যয় বা স্থায়ী ব্যয়, এই ব্যয়গুলোর জন্য কি করে অর্থ সংগ্রহ করে। এটা গেল ব্যবসায় অর্থায়ন প্রক্রিয়া। তো এরপর আসি সরকারি ও ব্যবসায় অর্থায়নের উৎস। একটু আগে যে আলোচনা করেছিলাম তাতে বলেছি, আবারও বলছি, সরকারি অর্থায়ন ও ব্যবসায় অর্থায়নের উৎস। সরকারি অর্থায়নের উৎসগুলো কি, বিভিন্ন ব্যাংক, বিমা বা বিভিন্ন ধরনের যে আর্থিক প্রতিষ্ঠান আছে, সেটা উৎপাদনমুখী হোক, বিক্রয়মুখী হোক, অথবা অন্য কোনো আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান হোক, যে ধরনের প্রতিষ্ঠান হোক না কেন, সেইখান থেকে তাদের আয়ের ওপর সরকার একটি নির্দিষ্ট পরিমাণে কর বা ভ্যাট পায়। বিক্রয়মুখী প্রতিষ্ঠান থেকে কর পায় এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠানগুলো থেকে কর পায়। এরপর হলো কি, যারা বিদেশে থাকেন তাদের আয়ের একটা অংশ সরকারকে দিতে হয়, এটাকে বলা হয় রেমিটেন্স। এছাড়া পণ্য আমদানি এবং রপ্তানি করার সময় সরকারকে যে কর প্রদান করা হয় তাকে বলা হয় শুল্ক। আমদানির সময় আমদানি শুল্ক এবং রপ্তানি করার সময় যে শুল্ক পাওয়া যায় সেটা হচ্ছে রপ্তানি শুল্ক। এছাড়াও যদি দেখা যায় যে প্রস্তাবিত বাজেট পূরণ করতে গেলে সরকার যে পরিমাণ অর্থ চায় বা যে পরিমাণ অর্থ তাদের প্রয়োজন সেই পরিমাণ অর্থ না হয়, তখন কি হয়, ওই আর্থিক বাজেটে বিভিন্ন বাজেটের যে জায়গাগুলো রয়েছে, এক কথা কর আরোপের যে জায়গাগুলো রয়েছে, কোথাও বৃদ্ধি কোথাও হ্রাস করে সেটা সামঞ্জস্য করে নেয়। এটি হচ্ছে সরকারি অর্থায়নের আয়ের উৎস বা সরকারি অর্থায়নের উৎস। ব্যবসা অর্থায়নের উৎসগুলো কি, ব্যবসা অর্থায়নের অনেকগুলো উৎস রয়েছে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সঞ্চিতি তহবিল, অবসর সঞ্চিতি তহবিল, অনাদায়ী পাওনা সঞ্চিতি তহবিল,
সাধারণ সঞ্চিতি তহবিল, এই ধরনের বিভিন্ন ধরনের লভ্যাংশ সমতাকরণ তহবিল, অবণ্ঠিত মুনাফা, বিভিন্ন রয়েছে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল, অভ্যন্তরীণ তহবিল। এছাড়াও ব্যবসায় প্রতিষ্ঠানগুলো বহিস্থ তহবিল থেকে অর্থায়ন করতে পারে। বহিস্থ তহবিল থেকে প্রতিষ্ঠানে যে মালিক পক্ষ আছে তারা ঋণ হিসেবে দিতে পারে বা অতিরিক্ত মূলধন হিসেবে দিতে পারে। প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা অন্য কোনো আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিতে পারে। প্রতিষ্ঠান অন্য কোনো পাওনাদার ব্যক্তির কাছ থেকে ঋণপত্র হিসেবে নিতে পারে। শেয়ার বিক্রয় করে অর্থায়ন করা যেতে পারে। অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে অর্থায়ন করা যেতে পারে। বাণিজ্যিক কাগজের মাধ্যমে অর্থায়ন করা যেতে পারে। আমি অনেকগুলো অর্থায়নের কথা বললাম। অভ্যন্তরীণগুলো প্রথমে ধরি, আবারও বলছি, মানে সাধারণ সঞ্চিতি তহবিল, অবণ্ঠিত মুনাফা তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল। এরপর হচ্ছে এছাড়াও আরও কিছু গোপন তহবিল প্রতিষ্ঠানে থাকে, সেগুলো সাধারণ শেয়ার বিক্রয়, অগ্রাধিকার শেয়ার বিক্রয়, ঋণপত্রের মাধ্যমে অর্থায়ন করতে পারে, বাণিজ্যিক কাগজের মাধ্যমে অর্থায়ন করতে পারে। আমি অনেকগুলো উৎস বলেছি, এর মধ্য থেকে তোমরা বাছাই করে সুন্দর করে লিখবে। এরপরে আসি যে সরকারি অর্থায়ন ও ব্যবসা অর্থায়নের ব্যয়ের খাত। আচ্ছা, সরকারি অর্থায়নের ব্যয়ের খাতগুলো আগে দেখি। সরকারি অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। আচ্ছা, জনকল্যাণ যদি হয়, সে ব্যয়ের খাতগুলো বাংলাদেশে বর্তমানে 49টি মন্ত্রণালয় রয়েছে। এই মন্ত্রণালয়ের আওতাভুক্ত যে মানে এরিয়া বা সাইটগুলো রয়েছে সেগুলোতে ব্যয় হয়। শিক্ষাক্ষেত্রে ব্যয় হয়। এরপর হচ্ছে কি বিভিন্ন জায়গায় নদী ভাঙন বা এই জায়গাগুলোতে মানে আর্থিক সাহায্যের জন্য ব্যয় হয়। কৃষি খাতে ব্যয় হয়। পাট যে মন্ত্রণালয় আছে সেখান থেকে একটা কৃষি খাতে ব্যয় হয়। এছাড়া আছে কি রেল বিভাগ রয়েছে, সেখানে ব্যয় হয়। রাস্তাঘাট সেতু যোগাযোগ মন্ত্রণালয়ে ব্যয় হয়। বিমান ও পর্যটনে ব্যয় হয়। অনেকগুলো জায়গায় এই ব্যয়গুলো করে থাকে সরকারি অর্থায়নের টাকাটি। এরপর আসি ব্যবসা অর্থায়নের ব্যয়ের খাতগুলো। ব্যবসায় অর্থায়নের ব্যয়ের খাত প্রধানত যদি মেয়াদের ভিত্তিতে করা যায় তাহলে 3টি ভাগে ভাগ করা যায়: স্বল্প মেয়াদি ব্যয় এবং মধ্যমেয়াদী ব্যয় এবং দীর্ঘমেয়াদী ব্যয়। স্বল্প মেয়াদি ব্যয় চলতি মূলধন মানে এক কথায় চলতি মূলধনটা স্বল্প মেয়াদের জন্য তারা বিনিয়োগ করে। এক কথায় 1 বছরের কম সময়ের জন্য প্রতিষ্ঠানে কোনো কিছু ক্রয়ের জন্য যে পরিমাণ ব্যয় হয় তাকে বলা হয় স্বল্প মেয়াদি। 1 বছর থেকে 5 বছর মধ্যমেয়াদী এবং 5 থেকে 15 বছর পর্যন্ত ধরা হয় দীর্ঘমেয়াদী। তবে কিছু কিছু মনীষী 15 বছর এক্সিট করে গেছেন, 15 বা অনেকে বলেন যে 5 থেকে 20ও হতে পারে, এরকম একটি বলা আছে কিছু কিছু জায়গায়। তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট বিষয়ে পূর্ণ ধারণা পেয়েছো। তোমরা গুছিয়ে ভালোভাবে অ্যাসাইনমেন্টটি লিখে জমা দিবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।